এক দশকের মধ্যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলার খবর যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের পর্দায় ছড়িয়ে পড়ছিল, তখন টেলিগ্রাম চ্যাটে একটি বার্তা ভেসে ওঠে। 2019 সালে কাশ্মীর অঞ্চলের স্বল্প পরিচিত সশস্ত্র গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এই গোষ্ঠী পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবারের ওই হামলায় অন্তত 26 পর্যটক নিহত ও আরও ডজন খানেক আহত হন। ভারত থেকে কাশ্মীরকে আলাদা করতে লড়াই করা সশস্ত্র বিদ্রোহীরা সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের উপর তেমন কোনো হামলা চালাননি, তবে মঙ্গলবারের হত্যাকাণ্ড সে পরিস্থিতিকে বদলে দিয়েছে। কিন্তু এই টিআরএফ কারা, কাশ্মীরে তাদের প্রভাব কতটা, ভারতের জন্য তারা এখন কী ধরনের ঝুঁকি তৈরি করেছে, এইসব জানতেই আজকের ভিডিও। থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। মঙ্গলবার কী ঘটেছিল? কাশ্মীরের পেহেলগাম শহরের বৈশরণের তৃণভূমিতে মনোরম এক রৌদ্রোজ্জ্বল বিকেলে পর্যটকদের উপর হামলা চালায় বন্দুকধারীরা। তারা কাছাকাছি একটি জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল। স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে হামলাকারীরা অন্তত 26 পর্যটককে গুলি করে হত্যা করেছে। তাদের গুলিতে আরও বেশ কয়েকজন আহত হন। যাদের গুলি করে হত্যা করা হয়েছে তাদের সবাই পুরুষ। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে পৌঁছান, তখন বিশ্বের নানা দেশের নেতাদের শোকবার্তা আসছিল। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই জঘন্য হামলার পিছনে যারা আছে তাদের বিচারের আওতায় আনা হবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। ততক্ষণে টিআরএফ এই হামলার দায় স্বীকার করে নেয়, যদিও এই সশস্ত্র গোষ্ঠীর হামলাকারীরা পলাতক। টিআরএফ কারা? টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় টিআরএফ বলেছে তারা কেন্দ্রীয় সরকারের বহিরাগতদের আবাসনের অনুমোদনের বিরোধিতা করে। সমালোচকেরা মনে করেন এই বহিরাগতদের মাধ্যমে ভারত সরকার কাশ্মীরের বিতর্কিত অঞ্চলের জনমিতি পরিবর্তন করতে চায়। বার্তাটি টিআরএফ জানিয়েছে, যারা এখানে অবৈধভাবে বসতি গড়ার চেষ্টা করবে তাদের উপরই সহিংসতা চালানো হবে। যদিও মঙ্গলবারের হামলার লক্ষ্যবস্তু ছিলেন পর্যটকেরা, তাদের কেউই কাশ্মীরের নতুনভাবে বসবাস শুরু করার বাসিন্দা ছিলেন না। তবু টেলিগ্রামের মতো যোগাযোগ মাধ্যম ব্যবহার করে টিআরএফ এর দায় স্বীকার করা নিরাপত্তা কর্মকর্তাদের অবাক করেনি। কাশ্মীরের নিরাপত্তা কাঠামোতে এখনো টিআরএফ কে ভার্চুয়াল ফ্রন্ট নামে ডাকা হয়, কারণ এই গোষ্ঠীর শুরুটাই হয়েছিল অনলাইন বার্তার মাধ্যমে। 2019 সালে ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার একতরফাভাবে কাশ্মীরের আংশিক স্বায়ত্ত শাসন বাতিল করে দেয় এবং দীর্ঘ সময় ধরে এ অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ ও দমন পীড়ন জারি রাখে। প্রথম দিকে টিআরএফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দেওয়ার মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেয়। কাশ্মীরকে পুনর্গঠনের লক্ষ্যে ভারত সরকারের বাইরের লোকজনকে আবাসিক মর্যাদা দেয়, যাতে তারা জমির মালিকানা ও সরকারি চাকরির কোটার সুবিধা পান। অনেকের মতে ভারত সরকারের এসব সিদ্ধান্ত পেহেলগামে টিআরএফ এর হামলার পিছনে কথিত ন্যায্যতা সৃষ্টি করেছে। কাশ্মীরের প্রচলিত বিদ্রোহী গোষ্ঠীগুলোর বেশিরভাগের নামই ইসলামী পরিচয় স্পষ্ট থাকে, তবে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের সেই ধারাটি ব্যতিক্রম। ভারতের গোয়েন্দা সংস্থাগুলো মনে করে এই নামকরণ ইচ্ছাকৃতভাবে এমন করা হয়েছে যেন গোষ্ঠীটির নিরপেক্ষ চরিত্রের ভাবমূর্তি তৈরি হয়। রেজিস্ট্যান্স বা প্রতিরোধ শব্দটির মধ্য দিয়ে কাশ্মীরি জাতীয়তাবাদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচয় গোপন রাখার শর্তে এক দশকের বেশি সময় ধরে সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কাজ করা এক পুলিশ কর্মকর্তা এসব কথা বলেন। তবে ভারতীয় কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, বাস্তবে টিআরএফ পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা অথবা তাদেরই তৈরি করা একটি মুখোশ। ভারত সরকারের অভিযোগ, পাকিস্তান কাশ্মীরে চলমান সশস্ত্র বিদ্রোহকে সমর্থন দিচ্ছে, যদিও ইসলামাবাদ এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের ভাষ্যে কাশ্মীরের জনগণের প্রতি তারা শুধু কূটনৈতিক ও নৈতিক সমর্থন দিয়ে থাকে। পাকিস্তান পেহেলগামে পর্যটকদের উপর হামলার নিন্দাও জানিয়েছে। ভারতীয় কিছু কর্মকর্তা মনে করেন মঙ্গলবারের হামলার পিছনে আসলে লস্কর-ই তৈয়বার হাত রয়েছে এবং টিআরএফ সামনে থেকে দায় স্বীকার করে ভারতের তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। টিআরএফ অতীতে কি হামলা চালিয়েছে সেটা দেখা যাক। 2020 সাল থেকে টিআরএফ ছোটখাটো কিছু হামলার দায় স্বীকার করতে শুরু করে। এর ভিতরে নির্দিষ্ট লোকজনকে লক্ষ্য করে হত্যা বা টার্গেট কিলিং এর ঘটনা ছিল। টিআরএফ বিভিন্ন খুচরা বিদ্রোহী সংগঠন থেকে আসা যোদ্ধাদের সমন্বয়ে গঠিত। তখন থেকেই ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো টিআরএফ এর একাধিক সেল বা গ্রুপ ভেঙে দেয়। এরপরও গোষ্ঠীটি টিকে থাকে ও শক্তিশালী হতে থাকে। সরকারি হিসাব অনুযায়ী 2022 সালের মধ্যে কাশ্মীরের যেসব বন্দুক যুদ্ধের সশস্ত্র বিদ্রোহীরা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই টিআরএফ এর সঙ্গে যুক্ত ছিলেন। টিআরএফ এর সদস্য
সদস্যরা ক্রমশ ছোট আগ্নেয়াস্ত্র যেমন পিস্তল ব্যবহার করে টার্গেট কিলিং শুরু করেন। অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে থাকা ব্যক্তিদের হত্যা করেন। 2020 সালে গোষ্ঠীটি শিরোনামে উঠে আসে। সেই সময় কয়েকজন কাশ্মীরি সাংবাদিকদের নামে গোষ্ঠীটি তথাকথিত বিশ্বাসঘাতকদের হিটলিস্ট প্রকাশ করে। তাদের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অভিযোগ তোলা হয়। তালিকার নাম প্রকাশের পরপরই অন্তত 5 সাংবাদিক পদত্যাগ করেন, কেননা অতীতে এমন হুমকি বাস্তবে রূপ নেওয়ার নজির রয়েছে। বিশিষ্ট কাশ্মীরি সাংবাদিক ও রাইজিং কাশ্মীর পত্রিকার সম্পাদক সবুজ বুখারীকে 2018 সালের 14 জন তারা শ্রীনগরের দপ্তরের সামনে গুলি করে হত্যা করা হয়। কাশ্মীরি পুলিশ এই হত্যাকাণ্ডের জন্য পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন লস্করি তৈয়বাকে দায়ী করে। 2024 সালের জুনে টিআরএফ জম্মুর রিয়াসি এলাকায় হিন্দু তীর্থযাত্রী বহনকারী একটি বাসে হামলার দায় স্বীকার করে। সে হামলায় অন্তত 9 জন নিহত এবং 33 জন আহত হন। হামলার পর বাসটি খাদে পড়ে যায়।